নিরাপত্তা উপদেষ্টা দিল্লি সফরে যাচ্ছেন, তো এই দিল্লি সফরে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গটা আসবে কিনা, তাকে দেশে ফেরত আনানোর প্রসঙ্গটা আসবে কিনা, পাশাপাশি আগামী যেই নির্বাচন সামনে ভারত থেকে আপনারা কি প্রত্যাশা করেন, তারা সহযোগিতা করবে নাকি অসহযোগিতা করবে, এবং এই সফরে ভারতের সঙ্গে যে সম্পর্ক যাচ্ছে গত কয়েকদিন ধরে বা গত কয়েক মাস ধরে এই সরকার আসার পর থেকে, সেই সম্পর্কের কিছুটা উন্নতি হবে কিনা? আমরা প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু দিল্লি সফর কিন্তু বায়োলেটারাল সফর না, যে উনি ইন্ডিয়ায় যাচ্ছেন একটা বায়োলেটারাল সফরে, মানে দ্বিপাক্ষিক না। এটা হচ্ছে যে একটা কলম্বো কনক্লেভ অন সিকিউরিটি এইটাতে যাচ্ছেন। এটা এই যে পুরো সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর যারা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারা এইখানে যান, এটা হচ্ছে তাদের একটা কনফারেন্স। তো আমরা তো চিফ অ্যাডভাইজার দায়িত্ব গ্রহণ পরের থেকেই তার একটা ফোকাস হচ্ছে যে আমাদের যে মাল্টিল্যাটারাল যে এঙ্গেজমেন্ট যেগুলো আছে, রিজিওনাল ব্লক বলেন, এটা অন্যান্য ইউএন বা অন্যান্য যেগুলো ব্লক আছে, সেখানে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়ানো। আমাদের যেটা হয়েছিল শেখ হাসিনার 15.5 বছর আমাদের ফরেন পলিসিটা বর্গা দিয়ে রাখা হয়েছিল একটা দেশের কাছে। তো আমরা সেই জায়গাটায় থাকতে চাই না, আমরা চাই সব আমাদের পাখাটা মেলতে, আরও আমাদের বন্ধুত্ব বাড়াতে। সে বাড়ানোর আলোকেই দেখেন উনি কুনমিংয়ে গিয়েছিলেন একটা ওই রিজিওনাল একটা কনফারেন্সে, উনি চিফ অ্যাডভাইজার নিজে বিমস্টেক সম্মেলনে জয়েন করেছেন, উনি বোয়াও ফোরামে জয়েন করেছেন, উনি ড্যাভোসে গিয়েছেন, ইউএন জেনারেল অ্যাসেম্বলির উনি পরপর 2টো অ্যাসেম্বলিতে উনি গিয়েছেন। এবং আপনি দেখেন কাতারে গিয়েছেন, ওইটাও একটা মাল্টিল্যাটারাল ফোরাম, ইয়েতে গিয়েছেন FAO যে ইতালিতে গেলেন। তো এগুলোর মূল ফোকাস হচ্ছে যে যত বেশি মাল্টিল্যাটারাল এঙ্গেজমেন্ট বাড়ানো। সে আলোকেই ডক্টর খলিলুর রহমান সেখানে গিয়েছেন। ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক অবশ্যই আমরা চাই যে একটা ভালো হোক, বাট এটা অবশ্যই এটা মর্যাদার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনার সাথে যদি আমার মর্যাদার সম্পর্ক, আপনি যদি আমাকে রেসপেক্ট না করেন, আমি কিভাবে আপনাকে রেসপেক্ট করব? গত কয়েকদিন আগে সেই জায়গাটায় আমরা তৈরি করতে চাই যে তার সাথে অবশ্যই, কারণ ইন্ডিয়া আমার সারা জীবন আমার নেইবার থাকবে। হ্যাঁ, তার সাথে আমার হিস্টোরিক্যাল, তার সাথে আমার লিঙ্গুইস্টিক, তার সাথে আমার কালচারাল এবং আমার যে ভৌগোলিক খুব ডিপ একটা রিলেশনশিপ আছে। বাট অবশ্যই আমরা তার সাথে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। আগামী নির্বাচনে এই যে ভারতের সঙ্গে এই সরকারের যে সম্পর্ক, আমরা দেখেছি ভারতের সঙ্গে এই সরকারের সম্পর্ক আসলে খুব একটা ভালো হয়নি। সেই জায়গা থেকে আগামী নির্বাচন যখন এই সরকারের অধীনে একটা নির্বাচন হতে যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের অধীনে, সেখানে ভারতের কি পরিমাণ অসহযোগিতা আপনারা মনে করেন ভারত করবে, বা ভারতের আচরণ? আমাদের ইলেকশন আমরা করব, ভারত সহযোগিতা করলেই কি আর অসহযোগিতা করলেই কি, আমরা আমাদের ইলেকশনটা ভালোভাবে করব। হ্যাঁ, আর আমরা তো হাসিনার আমলে দেখেছি কাদের কারণে হাসিনা একের পর এক ইলেকশন রিগিং করে পার পেয়ে গেছেন। এটা তো বাংলাদেশের সমস্ত মানুষই জানে। সেই প্রেক্ষাপটে বলছি যে এবার তো ভারত আসলে সেই অর্থে সহযোগিতা হয়তো করতে চাইবে না, বা ভারত এটাকে নানাভাবে বানচাল করারও যদি চেষ্টা করে, সেক্ষেত্রে সরকার আসলে আমাদের পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ একটা ভালো ইলেকশন চান। বাইরের কোনো পরাশক্তির নাই এই ইলেকশনকে মানে ডিসরাপ্ট করার, পৃথিবীর কেউ নাই। আপনি যদি ভালোভাবে আপনার ডেমোক্রেটিক ট্রানজিশন করতে চান, আরেকজন এসে কী করতে পারবে? তার পক্ষে এটা সম্ভব না। সে কিভাবে করবে আপনি বলেন? জুলাই সনদ নিয়ে একটু, আপনি যদি নিজের দালাল হন, আপনি তো অবশ্যই চাবেন যে আপনার একটা ফরেন মাস্টার আসুক, যে আপনাকে ব্লেসিংস দিবে, আপনি তাকে কিছু দিবেন, আপনি কিছু পাবেন। আপনাকে সে ব্যাংক চুরির রাইট দিয়ে দিচ্ছে, আর সে আপনার যা যা কাজগুলো সে করে নিচ্ছে, ঠিক না? সেইটা তো অন্য। কিন্তু আপনি যদি সেলফ রেসপেক্টিং মানুষ হন, আপনার যদি মর্যাদাবোধ থাকে, তাহলে তো অবশ্যই ফরেন পাওয়াররা কী করবে? সে আপনাকে এসে বলতে পারে যে না, আমি তোমার ইলেকশন মনিটর করব, তোমার ডেমোক্রেটিক ট্রানজিশনটা কেমন হচ্ছে আমি সেটা দেখতে চাই, তোমার সাথে আমি নিবিড় সম্পর্ক করতে চাই, এই কথাগুলো বলবে। বা সে ইলেকশন অবজারভার পাঠাবে, যে কোনো দেশই, সে ওয়েস্টার্ন দেশ হোক, ইন্ডিয়া হোক, চায়না হোক, যেই হোক, সে এইটা করতে পারে। কিন্তু ইলেকশনটা তো আমাদের বিষয়, আমরা করছি এবং আমাদের মর্যাদার ভিত্তিতে করছি।